আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের শিক্ষণীয় যে বিষয়টা হচ্ছে এসএমপিএস এর কীভাবে ডিজাইন করা থাকে, একদম 220 ভোল্ট লাইন ঢোকার পরে থেকে কিভাবে ডিজাইন করা থাকে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই সুইচিং মোড পাওয়ার সাপ্লাইটা আসলে আমরা এসি 220 ভোল্টের থেকে সার্কিট কীভাবে ডিজাইন করব সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা তো জানি এখানে হচ্ছে একটা লাইন থাকে আর একটা নিউট্রাল থাকে। তো আমাদের এটা লাইন পয়েন্ট, এটা নিউট্রাল পয়েন্ট। তো এরপরে আমরা টোটাল সার্কিট ডিজাইনটা দেখানোর চেষ্টা করব। তো এইখানে হচ্ছে লাইনে আমাদের একটা ফিউজ ব্যবহার করা থাকে। তো এটা হচ্ছে একটা ফিউজ, আর আমাদের নিউট্রালটা সরাসরি থাকে। এইখানে হচ্ছে একটা ইন্ডাক্টর কয়েল থাকে, ফিউজের পরে এইখানে একটা ইন্ডাক্টর কয়েল থাকে এবং নিউট্রালে একইভাবে একটা ইন্ডাক্টর কয়েল থাকে। এখানে দেখবেন ছোট্ট একটা ট্রান্সফর্মারের মতো দেখা যায়, কিন্তু ওটা হচ্ছে ট্রান্সফর্মার না, ওটা হচ্ছে একটা ইন্ডাক্টর কয়েল। অর্থাৎ দুটা কুণ্ডলী থাকে, একটা কুণ্ডলী দিয়ে ফেস লাইনটা পার হয় আর একটা কুণ্ডলী দিয়ে আমাদের নিউট্রাল লাইনটা পার হয়। তো এইরকম থাকার পরে এইখানে আমাদের ফেসটা চলে আসে এবং এখানে আমাদের নিউট্রালটা এই পর্যন্ত আসে। তো এর আগে কিছু কথা আছে। যেহেতু আমাদের এই পাশটা শর্ট হলে প্রথমত আমাদের ফিউজ কাটবে, কিন্তু এখানে হচ্ছে আমাদের হাই ভোল্টেজ প্রোটেকশনের জন্য আরও কিছু মডিফাই করার প্রয়োজন হয়। ব্যারিস্টর, মপ, জব এগুলো আর কি ব্যবহার করা হয়। তো এগুলো কিভাবে ব্যবহার করা হয় সেটা আমি আপনাদের দেখাবো। আবার কিছু কিছু সার্কিটে এখানে একটা আর্থিং পয়েন্ট থাকে, এখানে এটা ধরেন হচ্ছে আর্থিং পয়েন্ট অর্থাৎ ই। তো এটা কিভাবে কানেকশন করা হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যেমন এই আর্থিং পয়েন্টটা আমাদের যদি মেটালের পাওয়ার সাপ্লাই হয় বডিটা, তো সেই মেটালের পাওয়ার সাপ্লাইয়ে আমাদের বডিতে এই আর্থিং লাইনটা সরাসরি বডিতে আর কি যায়। এটা হচ্ছে সরাসরি বডিতে লাগানো থাকে। আর এর মাঝখানে আমাদের এইখানে হচ্ছে একটি ব্যারিস্টার লাগানো থাকে এইভাবে। এটা হচ্ছে ধরেন আমি যদি সার্কিটের থেকেই বলি 14D47 কে এরকম একটা ব্যারিস্টার থাকে। তো এই ব্যারিস্টারটার কাজ কি সেটা আপনাদের সাথে এখন আলোচনা করব। এটা দেখতে সেম ক্যাপাসিটরের মতোই, অর্থাৎ আমাদের যে সিরামিক ক্যাপাসিটরগুলো হয় সেই সিরামিক ক্যাপাসিটরের মতোই হয়, কিন্তু এটার একটা বিশেষত্ব আছে। এবং এটা আমরা কেন ব্যবহার করলাম, এটা অবশ্যই একটা কারণ থাকতে হবে, কারণ ছাড়া কোনো কিছুই হয় না। তো এটার কারণ হচ্ছে আমাদের এইখানে 220 ভোল্ট এসি, তো কোনো কারণে আমাদের এইখানে হচ্ছে একটা নিউট্রাল এবং একটা লাইন লাগছে। তো কোনো কারণে ওই যে পাওয়ার সাপ্লাইটা আমরা যেখান থেকে আর কি যে সকেট থেকে দিয়েছি ওই সকেটে ভুলক্রমে আমাদের ডিবি বোর্ডের কাজের সময়, কারণ এটা নিউট্রাল দেওয়ার একটা লাইন এবং এটা নিউট্রাল হওয়ার কথা, তো ভুলবশত এখানে হচ্ছে ফেস লাইনটা বা লাইনটা ঢুকে পড়ে। তাহলে কত হলো, 440 ভোল্ট এসি যদি এখানে ঢোকে, তাহলে আমাদের যদি এখানে 440 ভোল্ট ঢোকে, যাতে এই অংশের কোনো ক্ষতি না হয়, এই অংশের মধ্য দিয়েই আমাদের লাইনটা যত শর্ট হয়ে আমাদের ফিউজটা কাটে এবং এর আগে যে সার্কিট ব্রেকার থাকে সেই সার্কিট ব্রেকারটা হচ্ছে ট্রিপ করে দেয়। কারণ এইখানে তো একটা সার্কিট ব্রেকার থাকে, তারপরে তো আমাদের লাইনটা আসে। তো এর জন্য আর কি এটার হচ্ছে ব্যবহার করা হয়। আর এটার একটি নির্দিষ্ট ভোল্টেজ সেটিং আছে, যে এসিতে ধরেন 390 ভোল্টের উপরে গেলেই সে হচ্ছে ব্রেক করে দেবে। অর্থাৎ এটা শর্ট হয়ে তখন লাইনটা এই দিকে না গিয়ে সরাসরি এই দিকে চলে আমাদের নিউট্রালে আসবে। আমরা তো জানি যে হচ্ছে ধরুন আমি একটা এসি সার্কিট অঙ্কন করলাম, সার্কিট বা বর্তনী অঙ্কন করলাম, এটা হচ্ছে আমাদের একটা লাইন। তো এইখানে আমরা একটা সুইচ ইউজ করলাম, কারণ এইখানে একটা সুইচ ইউজ করলাম, এটা আমাদের লাইন আর এটা আমাদের নিউট্রাল। তা আমরা কি জানি যে হচ্ছে সবসময় কারেন্ট প্রবাহ হচ্ছে ফেজ থেকে নিউট্রালের দিকে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে, কখনোই নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় না। সো আমাদের এই লাইনটা এই দিকে আর না ঢুকে, কারণ এই পাশটা তো আমার শর্ট হয়ে গেলে এইখানে যদি আমাদের শর্ট আচরণ করে
তাহলে কি হবে, কারেন্ট সর্বদা সরল পথে গমন করে। কারেন্ট সর্বদা সরল পথে গমন করে, তখন এই দিকে না গিয়ে আমাদের এই দিকে চলে যাবে। অর্থাৎ আমাদের পূর্ণ সার্কিটটা কমপ্লিট করে আমাদের এই পরবর্তী অংশগুলোর কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো এরপরে আমাদের এইখানে হচ্ছে এই ইন্ডাক্টরের পরে আমি বাকি অংশগুলো মুছে দিচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এই নিউট্রালটা বুঝতে পেরেছেন। এইখানে হচ্ছে ফেজ লাইন থেকে আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন বা এ সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, তারা এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বুঝতে পারেন। এইখানে হচ্ছে লাইনের সাপেক্ষে এখানে হচ্ছে আমাদের একটা ব্যারিস্টার লাগিয়ে সে আর্থিং পয়েন্টে লাগিয়ে দেয়। তো এই ব্যারিস্টারটাও সেম একইভাবে কাজ করে। যখনই এইদিকে হাই ভোল্টেজ চলে আসে তখন এই দিক দিয়ে ভোল্টেজটা পাস হয়ে আমাদের গ্রাউন্ডে চলে যায়। অর্থাৎ আমাদের পুরোপুরি সার্কিটটাকে সে রক্ষা করে। ব্যারিস্টারের কাজ আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এইখান থেকে ইন্ডাক্টরের পর আমাদের এখানে একটা এসি ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এটা দেখবেন 1 মাইক্রোফ্যারাড 1.0 EF 400 ভোল্ট, অর্থাৎ সিরামিকের একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তো এই ক্যাপাসিটরটা হচ্ছে আমাদের মেইন যে এসি 220 ভোল্ট ঢোকে, এইখানে হচ্ছে ফিল্টারিং করে সে তার বাকি অংশটা পিওর বাকি এসিটা সে আমাদের সার্কিটটাতে দেয়। আর এইখানে এই ইন্ডাক্টর কয়েলটা ব্যবহার করার কারণ হচ্ছে এইখানে যদি আমাদের বিভিন্ন নয়েজ আসে, সেই নয়েজগুলোকে বাদ দিয়ে বাকি অংশটাকে আমাদের সার্কিটে দিয়ে দেয়। তো এরপরে কি থাকে, এরপরে থাকে হচ্ছে আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা আমরা অঙ্কন করে নেই। এইখানে হচ্ছে এরকম একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার থাকে। তো আমি এটা শর্টকাটে অঙ্কন করলাম। এটা খুব তাড়াতাড়ি এইভাবে অঙ্কন করা যায়। আমরা যদি এইভাবে ঘুরায় পেছে আঁকা বাঁকা করে অঙ্কন করি, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি এই পর্যন্ত আজকে আলোচনা করব, কিন্তু এই রেকটিফায়ারটা পুরোপুরি এই সম্পর্কে আলোচনা করব। রেকটিফায়ারটা কীভাবে আপনারা ডিজাইন করবেন খুব সহজে, সেটা নিয়ে আলোচনা করব। এই রেকটিফায়ারে একটা জিনিস মনে রাখবেন, এই রেকটিফায়ার পরিমাপ করার ক্ষেত্রে এবং হচ্ছে রেকটিফায়ার বানানোর ক্ষেত্রে আপনাকে যদি কোনো ভাইভাতে যান, তাহলে সেখানে যদি হচ্ছে ইলেকট্রনিক্সের উপর ভাইভা দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রাথমিক যে প্রশ্নটা করে যে হচ্ছে আপনাকে 4টা ডায়োড দেওয়া হলো, এটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে একটা রেকটিফায়ার অঙ্কন করে বা তৈরি করে দেখান। তো সেটা তো আপনাদের করে দেখাতে হবে। তার জন্য আর কি আপনারা আমার এই পদ্ধতিটা যদি অবলম্বন করেন, খুব তাড়াতাড়ি আপনারা রেকটিফায়ার অঙ্কন করতে পারবেন। তো আমরা এই সার্কিটে পরে আসি। তো আমরা প্রথমে আগে রেকটিফায়ারটা অঙ্কন করে নেব। এইখানে দুইটা জিনিস আপনারা মনে রাখবেন, দুইটা নেগেটিভ মানে হচ্ছে পজিটিভ। ফ্যান চালার কারণে মার্কারটা বিরক্ত করতেছে। আর দুইটা পজিটিভ মিলে হচ্ছে নেগেটিভ। এটা কিভাবে হয় সেটা আমি আপনাদের দেখাবো। ধরুন এটা তো আমরা আমাদের ডায়োডের প্রতীক সবাই জানি। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, অর্থাৎ এটা পজিটিভ, এটা নেগেটিভ। আপনারা হচ্ছে এরকম একটা দুইটা ডায়োড সিরিজে কানেকশন করে নেবেন। যেহেতু আমি এইভাবে অঙ্কন করেছি, সেম একইভাবে নিচেও দুইটা ডায়োড সিরিজে কানেকশন করে নেবেন। যদি আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যালি করার সময়ও এইভাবেই করবেন, দেখবেন ডায়োড তো আমরা সবাই জানি যে এই পাশটা মোটা দাগান্বিত থাকে, অর্থাৎ এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো এই ডায়োডটা আমি সিম্বল দিয়েও একইভাবে অঙ্কন করলাম, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তো আপনারা সিরিজে দুইটা ডায়োড আর কি প্রথমে সংযোগ করে নেবেন উপরে নিচে, নেওয়ার পরে এই পার্শ্বটা শর্ট করে দেবেন এবং এই পার্শ্বটাও শর্ট করে দেবেন। তাহলে এইখানে একটা জিনিস মনে রাখবেন যে দুইটা নেগেটিভ, অর্থাৎ 2 নেগেটিভ সমান পজিটিভ এবং 2 পজিটিভ সমান নেগেটিভ। খুবই সিম্পল একটা বিষয়। যদি আপনারা এই দুইটা জিনিস, অর্থাৎ এই দুইটা সমীকরণ মনে রাখতে পারেন, কিভাবে দুইটা নেগেটিভ মিলে, এই যে দুইটা নেগেটিভ মিলে আমাদের পজিটিভ, অর্থাৎ পজিটিভ লাইনটা আমরা এইখানে পেলাম, এবং দুইটা পজিটিভ মিলে আমাদের নেগেটিভ, এই যে এইখানে আমরা নেগেটিভ লাইনটা পেলাম। আর মনে রাখবেন যে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ এবং একটা পজিটিভ মিলে হচ্ছে আমাদের এসি, এবং নিচেও সেম একটা নেগেটিভ এবং একটা পজিটিভ মিলে আমাদের এসি। এই দেখুন এটা নেগেটিভ, এটা পজিটিভ, এই যে এখানেও এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এই সমীকরণটা, 4টা সমীকরণ যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ফুল ওয়েভ ব্রিজ ডায়োড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো দেখুন আমি খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করেছি।
প্র্যাকটিক্যাল ভাবে আপনাদের দিলে সেম এইভাবেই এইখান থেকে আরেকটি ডায়োড আপনারা সরাসরি সংযোগ করে দিবেন সিরিজে। এখান থেকেও সেম একইভাবে আরেকটি ডায়োড সিরিজে সংযোগ করে দিবেন। দেওয়ার পরে এইভাবে আর কি শর্ট করে দিবেন। দিয়ে আমি প্রথমে যেভাবে বলেছি যে নেগেটিভ মিলে পজিটিভ এবং পজিটিভ মিলে নেগেটিভ, এবং এইখানে এসি এইখানে এসি। অবশ্যই এরকম একটা মাল্টিমিটারের প্রয়োজন হবে। দেখো তো দেখা যায় কিনা, এরকম একটা মাল্টিমিটারের প্রয়োজন হবে। এবং মিটারটাকে আমাদের ডায়োড রেঞ্জে সিলেক্ট করে নিতে হবে। এই যে দেখুন আমি ডায়োড রেঞ্জে সিলেক্ট করে নিয়ে আসছি, এই যে ডায়োড রেঞ্জে। এখন মিটারের আমাদের দুইটি প্রোব থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রোব আর একটা হচ্ছে নেগেটিভ প্রোব। তো আমাদের ডায়োড পরিমাপ করার জন্য বা আমাদের মসফেট ট্রানজিস্টর এগুলো পরিমাপ করার জন্য আমাদের এই দুইটা জিনিস মনে রাখতে হবে, যে একটা হচ্ছে আমাদের পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আপনারা ফুল ব্রিজ ডায়োড পরিমাপ করার সময় এই পজিটিভে মিটারের নেগেটিভ প্রোবটা ধরবেন। এখন দেখো তো ক্লিয়ার দেখা যায় কিনা, নেগেটিভ প্রোবটা ধরবেন। এবং তাহলে আমাদের মনে রাখবেন যে ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কাজ করে, নর্মাল ডায়োডগুলো হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কাজ করে। তো আমি এই পাশে একটু অঙ্কন করে নিলাম, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের মিটারের এই ডায়োড পরিমাপের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে নেগেটিভটাই আমাদের পজিটিভ হবে। তো এই যে পজিটিভ হচ্ছে নেগেটিভটা ধরে এই যে এসিতে একটা ধরলে তাহলে আমাদের ফরওয়ার্ড বায়াস দেখানো হয়েছে কিনা, যদি আমি এইভাবে দেখাই যে এই যে নেগেটিভে যদি পজিটিভ ধরি তাহলে আমাদের এই যে ফরওয়ার্ড বায়াস হয়েছে, অর্থাৎ এই দিক থেকে সে কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। কিন্তু কখনোই এই দিকে ডায়োডে কারেন্ট ফ্লো হয় না, কারণ ডায়োড হচ্ছে একমুখী করে। ডায়োড সবসময় মনে রাখবেন যে একমুখী কাজ করে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে কাজ করে, অর্থাৎ এই দিকে যায়, এই দিকে কখনো যায় না। তো আমরা এটা পরিমাপ করার জন্য তো আমি যে বললাম প্রথমে হচ্ছে পজিটিভটা, আপনারা যে কোনো একটা যদি নেগেটিভ ধরেন তাহলে নেগেটিভে ধরবেন, পজিটিভটা ধরার পরে এই যে ধরলাম তাহলে আমাদের এই ডায়োডটা ভালো আছে কিনা এটা পরিমাপ করতে পারবো। তারপর আবার এই পাশে ধরবো, তাহলে এই ডায়োডটা ভালো আছে কিনা এটাও পরিমাপ করতে পারবো। তারপরে আমরা পজিটিভ আর নেগেটিভটা ধরে এই এসিতে একটা ধরবো, তখন এই ডায়োডটা পরিমাপ করতে পারবো, এবং এখানে ধরলে আমাদের এই ডায়োডটা পরিমাপ করতে পারবো। তো এইভাবে আমরা যখন চারটা ডায়োড পরিমাপ করব, চারটা ডায়োড যদি ভালো থাকে তাহলে হচ্ছে আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা পুরোপুরি ভালো আছে। আর আরেকটা জিনিস আমি আরও শর্টকাটে বলে দেই আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে, এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ডায়োডে খুব কম সংখ্যকে আমি পাইছি যে হচ্ছে ওপেন হয়। তো এগুলো সরাসরি শর্ট হয়ে যায়, এগুলো পরিমাপ করতে আপনাদের এত হ্যাসেল হতে হবে না। জাস্ট পজিটিভে ধরবেন আর এসিতে দুই প্রান্ততে ধরবেন, আবার নেগেটিভে ধরে এসিতে দুই প্রান্ত ধরবেন। সরাসরি শর্ট থাকলে মিটারে বার্জার মোড বা ডায়োড মোডে সেখানে সিগন্যাল দিবে আপনাকে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো তারপরে এইখানে হচ্ছে আমাদের এসিকে এডিসিকে ফিল্টারিং করার জন্য, অর্থাৎ পিওডিসি বানানোর জন্য এইখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এখন এই ক্যাপাসিটর সম্পর্কেও আমরা অনেকেই অবগত না, আমরা কাজ করি কিন্তু এই ক্যাপাসিটর কততে আমরা কত ভোল্টে কত লাগাবো এটা আমরা অনেকেই জানি না। তো এইখানে হচ্ছে যে ক্যাপাসিটরটা থাকে, এইখানে হচ্ছে আপনার 450 ভোল্টের একটি ক্যাপাসিটর লাগানো থাকে। এটার আবার মাইক্রোফ্যারাডটা খুব একটাও বেশি থাকে না, ধরেন সচরাচর 470 মাইক্রোফ্যারাড বা হচ্ছে 1000 মাইক্রোফ্যারাড এরকম মানের ক্যাপাসিটর লাগানো থাকে। তো এরকম একটা ক্যাপাসিটর পাবেন। অনেক সময় এই ক্যাপাসিটরগুলোই শর্ট হয়ে থাকে। ক্যাপাসিটরের একটি নির্দিষ্ট বয়স সীমা আছে, এরপরে গেলেই সে হচ্ছে কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, এবং সেখানে হচ্ছে ডাইইলেকট্রিক যে পদার্থটা থাকে সেটা হচ্ছে শর্ট হয়ে যায়, ভিতরে পানি জমে স্যাঁতস্যাঁতে হয়ে এটা শর্ট হয়ে যায়, আবার অনেক সময় শুকিয়ে গিয়েও সেটার মান বা ভ্যালু নষ্ট হয়ে যায়। ইনশাল্লাহ এগুলো কিভাবে আপনারা পরিমাপ করবেন বা এগুলোর ভ্যালু কিভাবে বের করবেন সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো আমি যে মূল বিষয়টা আলোচনা করতেছিলাম, এখানে যেহেতু আমাদের ভোল্টেজ 220, এটার সাথে আপনারা 1.42 গুণন দিয়ে আপনারা এখানে ক্যাপাসিটর কত ভোল্টে লাগাবেন সেটা তো আন্দাজে লাগাতে পারবেন না। দেখুন এখানে হচ্ছে 312.4 এত ভোল্ট সে
উঠবে। অনেক সময় আমরা এখানে বাস্তবে যেটা আমরা পাই 220 ভোল্টের উপরেও থাকে আমাদের লাইন ভোল্টেজ, 230 ভোল্ট থাকে। তো 230 ভোল্টের সাপেক্ষে আমরা এখানে হচ্ছে 330 বা 331 ভোল্টের মতো আর কি পেয়ে থাকি। এটাই আমরা সচরাচর বেশি পাই, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে তো ভোল্টেজটা আর কি মোটামুটি ফিক্স থাকে, না থাকলে ইকুইপমেন্টগুলো ব্যবহার করি সেগুলো আর কি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম এত ভোল্ট হয় বা 350 ভোল্ট হয় দেখে আমরা হচ্ছে 450 ভোল্টের ক্যাপাসিটর লাগাই, অর্থাৎ 350 ভোল্ট হয়। তো এটার আর কি একটু বেশি লাগালে ভালো হয়। তো বাস্তবিক সূত্র হচ্ছে এইটা, ভোল্টেজ যেটা থাকবে আপনার সাপ্লাই ভোল্টেজের সাপেক্ষে এটা দিয়ে গুণন করলেই আমাদের ক্যাপাসিটরের রেঞ্জটা আমরা নির্ধারণ করতে পারবো। তো এইভাবে আর কি ক্যাপাসিটরের রেঞ্জটা আমরা নির্ধারণ করে নিব। এখন পর্যন্ত এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।